আমরা আজকে থার্মাল প্রপার্টি সম্বন্ধে একটু আলোচনা করি। থার্মাল প্রপার্টিটা হচ্ছে কি না, হিট যখন আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে, হিট ট্রান্সফারের জন্য একটার ভেতরে টেম্পারেচারটা কীরকমভাবে চেঞ্জ হচ্ছে, হিটটার জন্য আমাদের স্টেটের কীরকমভাবে চেঞ্জ হচ্ছে, এইগুলো সম্বন্ধে পড়বো। হিটটা মাপা হচ্ছে কিসে, সেইগুলো সম্বন্ধে যেগুলো পড়বো আমরা, সেগুলো হচ্ছে থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার। এই হিটের ইউনিট কিন্তু আমাদের হয়ে যায়, হিটের ইউনিট হয়ে যায় ক্যালোরি অথবা কি জুল। কেন? হিটটা হচ্ছে আমাদের একটা এনার্জি, এগুলো আমরা জানি। আর হিটটাকে আমাদের এক জায়গা থেকে যখন আরেকটা জায়গার হিটের যেটা পরিমাপ করি, যেটা এক্সপ্লেন করার জন্য, সেটাকে আমরা টেম্পারেচার ব্যবহার করি, সেটাকে আমরা ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি কেলভিন হিসেবে লিখতে পারি। এবার এই ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি কেলভিনের মধ্যেও আমাদের একটা রিলেশন আছে, সেটা খুব খুব ইম্পর্টেন্ট রিলেশন। সেখানে কি হচ্ছে, আমাদের প্রথমে দেখতে হবে যে মেল্টিং পয়েন্ট আর আমাদের বয়েলিং পয়েন্ট, এইগুলোর ভেতরে কত কত। মেল্টিং পয়েন্ট আমাদের ডিগ্রি সেলসিয়াসের মেল্টিং পয়েন্ট কত, 0 ডিগ্রি। বয়েলিং পয়েন্ট কত, 100 ডিগ্রি। এদের মধ্যে ডিফারেন্স কত, 100 ডিগ্রি। ফারেনহাইটে মেল্টিং পয়েন্ট হয়ে যায় 32 ডিগ্রি, বয়েলিং পয়েন্ট হয়ে যায় 212 ডিগ্রি ফারেনহাইট। এদের ভেতরে ডিফারেন্স কত, যখন আমরা ডিফারেন্স করবো তখন পাবো 180 ডিগ্রি, 180 ডিগ্রি সেলসিয়াস। কেলভিন 273.15 Kelvin is the melting point of water and 330.15 Kelvin boiling point of water. এখানে ডিফারেন্সটা কত, এখানে ডিফারেন্স 100 ডিগ্রি। ডিগ্রিটা এখানে লিখলাম কেন, ডিফারেন্স আমরা ডিগ্রি লিখতে পারি, কিন্তু কেলভিনের আগে আমরা ডিগ্রি লিখি না, কেলভিনটা একটা বিজ্ঞানীর নাম হিসেবে বলা হয় তাই জন্য। তাহলে এইখানে আমাদের যখন এই তিনটে কিংবা আরো যখন অন্য টেম্পারেচার স্কেলের ভেতরে যখন আমরা রিলেশন বের করব, তার মধ্যে যখন রিলেশন বের করবো, যেমন একটা রিউমার স্কেল আছে, রিউমার স্কেলে আবার আমাদের রিউমার স্কেলে হয়ে যায় কি 0 ডিগ্রি থেকে 80 ডিগ্রি, এদের ভেতরে আবার 80 ডিফারেন্সটা হয়ে যায়। তাহলে এখানে যখন আমাদের এদের ভেতরে একটা রিলেশন বার করব, সমস্ত ক্ষেত্রে যে কোনো, মানে আমাদের যদি বলে দেয় একটা স্কেল আছে, স্কেলেও যদি আমাদের বলে দেয় যে মেল্টিং পয়েন্টটা দেখাচ্ছে 10 সেন্টিমিটারে আর বয়েলিংটা দেখাচ্ছে 110 সেন্টিমিটারে, সেটাতেও একটা রিলেশন খুঁজে পাওয়া যাবে। কি করে আমাদের পাওয়া যাবে না, আমাদের ডিগ্রি সেলসিয়াস মানে সি, আমাদের এটা একটা আননোন, যে কোনো একটা টেম্পারেচার ধরে নিলাম, সেইটা -0 মানে মাইনাস মেল্টিং পয়েন্ট বাই এদের দুজনের মধ্যে যে ডিফারেন্স 100 ইকুয়ালস টু হয়ে যাবে এরও একই, এফ মাইনাস মেল্টিং পয়েন্ট বাই এদের দুজনের ডিফারেন্স ইকুয়ালস টু হয়ে যাবে এটা কেলভিন মাইনাস আমাদের মেল্টিং পয়েন্ট অথবা ফ্রিজিং পয়েন্টও বলি এটাকে, বাই এটা আর -0 বাই 8। এটা একটা আননোন x -10 বাই 180 -10 মানে 100। সব কটা কিন্তু ইকুয়াল হয়ে যাবে, ইকুয়াল হয়ে গেলেই আমাদের কিন্তু জিনিসটাকে আমরা পেয়ে যাব। তার সাথে সাথে দেখো, এই যে আমরা এই কেলভিন স্কেলে দেখতে পাচ্ছি, কেলভিন এখানে এটাকে আমরা বলি অ্যাবসলিউট স্কেল, কারণ এখানে আমরা অ্যাবসলিউট টেম্পারেচার পাই 0 কেলভিন। এটা আমরা কি করে প্রুভ করব না, চার্লস বলে একজন বিজ্ঞানী ছিল, চার্লস বলছে কি না ভিটি মানে যে কোনো টেম্পারেচারে ভলিউম ইকুয়ালস টু হয়ে যাচ্ছে V0 মানে 0 ডিগ্রি সেলসিয়াসের ভলিউম ইনটু 1 প্লাস T বাই 273.15। এই টিটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেলে আমাদের টেম্পারেচার। তো এইখানে যখন আমাদের V0টা কি, V0টা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ভলিউম অফ এনি সাবস্টেন্স, আর VTটা হচ্ছে নির্দিষ্ট একটা টেম্পারেচারে ওর ভলিউম।
তাহলে এবারে যদি আমরা আলোচনা করি যে এটা যদি ধরো তুমি 0 ডিগ্রি সেলসিয়াসে কতটা হচ্ছে সেটা জানার জন্য, তাহলে টি ইকুয়ালস টু হয়ে যাবে 0 বাই সামথিং, মানে এটা হয়ে যাবে v0। যদি আমরা এখানে টি এর বদলে একদম নিয়ে চলে যাচ্ছি আমরা -273.15 এত ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হচ্ছে, যেটাকে আমরা বলি ওই 0k অথবা অ্যাবসলিউট 0, সেখানে কি হয়ে যাচ্ছে, সেখানে আমাদের v0 1 -273.15 বাই 273.15, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে 1 -1 মানে ভেতরের ব্র্যাকেটের ভেতরে জিনিসটা পুরো 0 হয়ে যাচ্ছে, তাহলে v0 × 0। তাহলে যে টেম্পারেচারে আমাদের গ্যাসের কিংবা যে কোনো জিনিসের, যে কোনো সাবস্ট্যান্সের ভলিউম, সলিড লিকুইড গ্যাস, যে কোনো সাবস্ট্যান্সের ভলিউম যখন 0 হয়ে যাবে তখন কি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের সেটাকে আমরা বলছি যে অ্যাবসলিউট টেম্পারেচার, আর সেই টেম্পারেচারটাই হচ্ছে 273.15 ডিগ্রি সেলসিয়াস অর 0 কেলভিন। তাহলে এইটার যদি আমরা একটা গ্রাফ আঁকি, গ্রাফটা কিরকম টাইপের হবে, এখানে আমরা আঁকছি যে আমাদের যদি এইটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস হয়, এটা যদি আমাদের টেম্পারেচার হয়, আর এটা যদি ভলিউম হয়, ভলিউমটা কি হয়, 0 ডিগ্রি সেলসিয়াসে মোটামুটি আমাদের থাকে ভলিউম, ভলিউমটা আস্তে 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 বাড়বে, মাইনাসে যখন যাব তখন কমতে 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 এই জায়গাটা এসে ভলিউম শূন্য হয়ে গেল, এই জায়গাটা কত, -273.15 ডিগ্রি সেলসিয়াস, ওখানে এসে কিন্তু ভলিউমটা কোলাপস করে গেল, মানে ওর আর কোনো অস্তিত্ব, ওর আর কোনো প্রেজেন্স, এক্সিস্টেন্সই থাকবে না, সেই জায়গাটাকে আমরা বলছি অ্যাবসলিউট 0 টেম্পারেচার। এরপরে আমরা যে জায়গাটা চলে আসছি সেই জায়গাটাকে আমরা বলছি ট্রিপল পয়েন্ট অফ এনি কাইন্ড অফ সাবস্টেন্স। তার মধ্যে আমরা ফার্স্টে আলোচনা করব ওয়াটারের ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্ট জিনিসটা কি না, আমরা একটু আগে দেখলাম যে বয়েলিং পয়েন্ট যেটা আমাদের ওয়াটারের জন্য হয়ে যাচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, ফ্রিজিং পয়েন্ট অথবা মেল্টিং পয়েন্ট আমরা বলতে পারি, দুটোই তো একই, সেটা হয়ে যাচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ফ্রিজিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, এই পয়েন্টে, এই যে ফ্রিজিং পয়েন্টে কি হয়, ওয়াটার থেকে আইস অথবা আইস থেকে ওয়াটার হয় যখন, সেটাকে আমরা একই 0 ডিগ্রি সেলসিয়াসেই মেল্টিং পয়েন্ট হিসেবে বলি। আর বয়েলিং পয়েন্টে কি হয়, ওয়াটার থেকে স্টিম হয়ে যায়। তো এখানে যখন আমাদের কেসটা হচ্ছে তখন স্টিম হওয়ার সময় কিন্তু এই 100 ডিগ্রি সেলসিয়াসে স্টিম আর ওয়াটার একইভাবে প্রেজেন্স থাকে, এখানেও কিন্তু ফ্রিজিং পয়েন্টে 0 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটার আর আইস একইভাবে প্রেজেন্ট থাকে। তো এবারে কেসটা কি হচ্ছে না, এমন একটা ডিগ্রিতে চলে যায়, এমন একটা ডিগ্রিতে চলে গেলে যদি ধরো যে ওয়াটার, আইস আর আমাদের স্টিম, এই তিনটে কি একইভাবে একটা টেম্পারেচারে থাকতে পারে? অ্যান্সার হচ্ছে যে আমরা থাকতে পারে, সেই পয়েন্টটাকে আমরা বলি ট্রিপল পয়েন্ট। আর সেই পয়েন্টটা শুধুমাত্র কিন্তু টেম্পারেচার অ্যাডজাস্ট করে আমরা করতে পারবো না, সেই পয়েন্টের সাথে সাথে টেম্পারেচারের সাথে সাথে প্রেসারটাও অ্যাডজাস্ট করতে হবে, মানে সলিড, লিকুইড, গ্যাস তিনটেই একইভাবে কোএক্সিস্ট করবে, সেটাকে আমরা বলছি একদম ট্রিপল পয়েন্ট। যেটা জলের জন্য হয়ে যায় আমাদের 0.46 এত সেন্টিমিটার Hg এর প্রেসার, আর টেম্পারেচার হয়ে যাবে 0.01 ডিগ্রি সেলসিয়াস, এত একটা কম সেলসিয়াসে, এবং 0.46 সেন্টিমিটার Hg-তে কিন্তু আমাদের ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারটা আমরা পেয়ে যেতে পারি। আর এটাকে যখন আমরা কেলভিনে ট্রান্সফার করব তখন হয়ে যাবে 273.16 এত কেলভিন। এটাকে আমরা বলছি ওয়াটারের ট্রিপল পয়েন্ট, এটাকে আমরা একটু মনে রাখতে হবে।
এরকম করে আমাদের যখন থার্মোমিটারের কেসগুলো পড়বো তখন অনেক রকমের থার্মোমিটার, যেরকম আমরা যদি পড়ি যে দুটো আমরা আলাদা আলাদা মেটাল নিয়ে যদি আমাদের একসাথে পাইভট করে দিই, তারপরে কি হচ্ছে, তারপরে যখন আমরা হিট দেবো দেখবো যে মেটালগুলো কি হচ্ছে আর এইদিকে লেন্থে বাড়তে পারছে না, তখন কী হবে, ওরা এরকম বেঁকে যাবে। সেইখান থেকেও আমরা থার্মোমিটার বানাতে পারি, সেগুলোকে আমরা থার্মো ইলেকট্রিক হিসেবে ব্যবহার করতে পারি। এবারে আমরা যে পার্টটা চলে আসবো সেটাকে আমরা বলছি যে এক্সপ্যান্ড করছে। যখন আমরা হিট দিই তখন কি হয়, তখন আমাদের স্টেটের চেঞ্জ হয় অথবা টেম্পারেচার চেঞ্জ হয়, তার সাথে সাথে কি হয়, আমাদের সলিড লিকুইড গ্যাসটা কিছুটা এক্সপ্যান্ড করে যায়। কেসটা কি না, আমাদের এখানে যদি অনেক কটা এরকম মলিকিউল থাকে, মলিকিউলের ভেতরে যখন আমরা হিট দিচ্ছি মলিকিউলগুলো তার কাইনেটিক এনার্জি পেয়ে যাচ্ছে, কাইনেটিক এনার্জি পাওয়ার সাথে সাথে ভাইব্রেট করতে শুরু করে। ভাইব্রেট করার সাথে সাথে কি হবে, ভাইব্রেট করছে মানে কি, এরা একটা থেকে দূরে চলে যাচ্ছে তাই। এই দূরে চলে যাচ্ছে যখন, তখন এর এক্সপ্যান্ড করে যাচ্ছে, এরকম ছিল এরকম বেড়ে যাচ্ছে। এটাকেই আমরা বলছি থার্মাল এক্সপ্যানশন অফ ম্যাটার। তাহলে থার্মাল এক্সপ্যানশন কিন্তু তিন রকম ভাবে হতে পারে সলিডের জন্য। অবভিয়াসলি সলিডের জন্য তিন রকম ভাবে হতে পারে। যখন আমরা সলিডটাকে 1D হিসেবে ইমাজিন করছি তখন সেটাকে আমরা বলবো লিনিয়ার এক্সপ্যানশন। যেমন যদি আমরা একটা এরকম যদি 1D একটা লোহার একটা আয়রনের ওয়্যারকে নিতে পারি, তাহলে সেটাকে যখন আমরা হিট দিলাম সেটা কিছুটা এক্সপ্যান্ড করে গেল। এই যে এইটুকু এক্সপ্যান্ড করলো, এটাকে যদি আমরা ফার্স্টের লেন্থটাকে এল ধরে নিই আর এখনকার লেন্থটাকে যদি টোটাল লেন্থ থাকে এখান থেকে এতটা এল ড্যাশ হচ্ছে, তাহলে এল ড্যাশ মাইনাস এল সেটাকে আমরা বলতে পারি ডেল্টা এল। ডেল্টা এল তাহলে কয়টুকু, এইটুকু পোর্শনকে আমরা ডেল্টা এল ধরছি। যেটুকু এক্সপ্যান্ড করে গেছে সেটুকুকে আমরা ডেল্টা এল হিসেবে ধরছি। তাহলে যে এক্সপ্যান্ড করছে সেটা কার উপর নির্ভর করবে, সেটা নির্ভর করবে আগে যতটা লেন্থ ছিল তার উপর। কেননা এর ভেতরে মলিকিউলগুলো ততই বেশি থাকতে পারবে যতটা ওর লেন্থ বেশি হিসেবে থাকতে পারবে। তাহলে লেন্থের উপরে আগে, প্লাস হচ্ছে কি যেটুকুনি টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। ধরো আগে টেম্পারেচার ছিল T1, সেখান থেকে বেড়ে হয়েছে T2, তাহলে T2 মাইনাস T1, বড়টা থেকে সবসময় ছোটটাকে আমরা মাইনাস করব, ইন্টু আলফা। এই আলফাটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। আর এই কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশনটা কার উপর নির্ভর করে, সম্পূর্ণ নির্ভর করে মেটেরিয়ালের উপর। আমাদের আয়রনের জন্য একরকম হবে, কপারের জন্য একরকম হবে, গোল্ডের জন্য একরকম হবে এই কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশনটা, কাঁচের জন্য একরকম হবে। তো এই যে T2 মাইনাস T1 এটাকে আমরা ডেল্টা টি হিসেবেও লিখতে পারি, টেম্পারেচার চেঞ্জ। তাহলে এই যে এই ফর্মুলাটা আমরা দিলাম, এই ফর্মুলা থেকে আমরা কি লিখতে পারি, যে নতুন যে এল ড্যাশটা হয়ে গেছে সেটা হয়ে যাবে কি, নতুন এল ড্যাশটা হয়ে যাবে আমাদের এল প্লাস ডেল্টা। তাহলে এল প্লাস ফর্মুলাটা বসাবো এল আলফা ডেল্টা টি, এলটাকে আমরা কমন নিতে পারি, এল 1 প্লাস আলফা ডেল্টা টি। এটা হয়ে যাচ্ছে আমাদের নতুন লেন্থ, নিউ যে লেন্থটা হচ্ছে সেটা এটা। লিনিয়ার এক্সপ্যানশনের পরে আমরা এখানে চলে আসব সুপারফিশিয়াল এক্সপ্যানশন। সুপারফিশিয়াল এক্সপ্যানশনটাকে আমরা কখন হয়, যখন এরিয়াটা বাড়ানো করবে তখন সেটাকে আমরা বলবো সুপারফিশিয়াল এক্সপ্যানশন। সেখানে কি হবে, আমাদের ধরো এরকম একটা এরিয়া ছিল, এরিয়াটাকে হিট দেওয়ার ফলে বেড়ে আমাদের এরকম এরিয়া হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা ধরো এরিয়াটা আগে এস ছিল, এখন এস ড্যাশ হয়ে গেছে। তাহলে যে বাড়লো সেই ডেল্টা এসটা হয়ে যাবে কি, কার কার সাথে তুলনা করব, আগের এসটা যত ছিল এই আলফাটা হয়ে যাবে বিটা কোএফিসিয়েন্ট অফ
লিনিয়ার এক্সপেনশনটা হয়ে যাবে কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপেনশন। আর এখানে এই এল ড্যাশটা হয়ে যাবে এস ড্যাশ, এটা হয়ে যাবে এস, এটা হয়ে যাবে ডেল ড্যাশ। তাহলে এস এস বিটা একই ফর্মুলা হচ্ছে, তাই জন্য আমি এই জায়গাটা মুছে মুছে জিনিসটাকে বোঝালাম যে একই ফর্মুলা হচ্ছে আগেকার আর এইটা, জাস্ট হচ্ছে আমাদের এটা চেঞ্জ হলো। আর কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপেনশনটা কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশনের জায়গায় হলো। ঠিক সেম ভাবে এরিয়ার বদলে যখন আমরা পুরো 3D হয়, যেখানে অ্যাকচুয়াল হয় সেটা তো সবই 3D, অ্যাকচুয়াল কিন্তু 1D 2D এরকম হিসেবে বস্তুগুলো হয় না, সবই কিন্তু 3D। কিউবিক্যাল এক্সপেনশন হয় যখন আমাদের লেন্থটা খুব কম হয়ে যাবে, ব্রেথটা খুব কম হয়ে যাবে, তখন আমরা ওই এরিয়া আমাদের, তারপরে হাইটটা খুব কম হয়ে গেলে এরিয়া ইউজ করব, লেন্থ আর ব্রেথের মধ্যে যে কোনো একটা কম হয়ে গেলে আমরা লিনিয়ার এক্সপেনশন ইউজ করব। যাই হোক, কিউবিক্যাল এক্সপেনশনে আমাদের সেই সেম ভাবে ডেল্টা ভি ইকুয়াল টু হয়ে যাবে ভি, এখানে বিটাটা হবে না, এখানে হয়ে যাবে গামা, গামাটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কিউবিক্যাল এক্সপেনশন। আর তার সাথে সাথে এখানেও চেঞ্জ হবে ভি ভি ভি, এখানে হয়ে যাবে ভি, এখানে হয়ে যাবে ভি, এখানে হয়ে যাবে গামা ভি গামা। তাহলে আমরা তিনটে রিলেশন পেয়ে যাচ্ছি, আলফা বিটা গামার এবার রিলেশনটা আমরা বের করব। তাহলে আমরা লাস্ট যেটা আমরা লিখলাম সেটা আমরা রেখে দিই, যে ভি ইকুয়ালস টু ভি প্লাস ডেল্টা ভি, অথবা ডেল্টা ভি এর বদলে আমরা লিখে দিই যে ভি ইকুয়ালস টু ভি প্লাস ভি গামা ডেল্টা টি, অথবা এটা আমরা যদি ভিটাকে কমন নিই তাহলে হয়ে যাবে 1 প্লাস গামা ডেল্টা টি। ঠিক আছে, এবার ভি এর ফর্মুলা কি, ভি ড্যাশ অথবা ভি, এইগুলোর ফর্মুলা কি, ভি মানে কি ভলিউম, মানে কি হয়ে যাচ্ছে লেন্থের কিউব, মানে এটা আগের লেন্থের কিউব, এটা এখনকার লেন্থের কিউব, তাই না? তাহলে এই যে এল কিউব, সেটাকে আমরা কি লিখতে পারি, ভি ইকুয়ালস টু এল কিউব। এই এল কিউবকে আমরা বলতে পারি যে এল প্লাস এল আলফা ডেল্টা টি এর হোল কিউব লিখতেই পারি, অথবা এলটাকে আমরা কমন নিয়ে নিই, কমন নিয়ে নিলে কি হবে এল 1 প্লাস আলফা ডেল্টা টি এর হোল কিউব। ফর্মুলা ফেলি, এল কিউব হবে 1 প্লাস আলফা টি, এখানে আমরা ফর্মুলা ফেলছি যে 1 কিউব প্লাস 3 আলফা ডেল্টা টি প্লাস 3 আলফা স্কোয়ার ডেল্টা টি স্কোয়ার প্লাস আলফা কিউব ডেল্টা টি। এবারে আলফার মান খুব কম, সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার -5 এরকম। তো আলফার মান খুব কম হওয়ার জন্য আলফার স্কোয়ার আলফার কিউব এইগুলোর মান আরো কমে যাবে। যার মান কম তাকে, মানে যার মান পয়েন্টে মানে অথবা 10 টু দি পাওয়ার মাইনাসে থাকবে, সেইগুলোকে যখন আমরা স্কোয়ার করব তখন কিন্তু আরো কমে যাবে। তাই জন্য কিন্তু এইগুলোকে আমরা এলিমিনেট করে দেবো, এইগুলোর কোনো দরকার নেই, খুব নেগলেক্টেড, তাই জন্য আমরা এটা নেগলেক্ট করে দেবো। তাহলে এল কিউব মানে কি, এল কিউব মানে ভি, তাহলে ভি 1 প্লাস 3 আলফা ডেল্টা টি, এটা মানে এটা, তাই তো, ভি 1 প্লাস। তাহলে এখান থেকে যখন আমরা কম্পেয়ার করব তখন হচ্ছে এই ভি ভি কেটে যাবে, 1 1 কেটে যাবে, ডেল্টা টি কেটে যাবে। তাহলে এখানে আমরা পেলাম যে আলফা ইকুয়ালস টু 3 আলফা ইকুয়ালস টু গামা। সিমিলারলি যদি আমরা এখানে এস দিয়ে যদি করতাম তাহলে এটা এস হয়ে যেত, ভালো করে আগেরটা পজ করে দেখে নেবে যদি অসুবিধা হয়। আর এটা হয়ে যেত কি এল এল ড্যাশই থাকতো, কিন্তু এটা হয়ে যেত স্কোয়ার, এটা হয়ে যেত স্কোয়ার, এখানে এটা আসতো এ স্কোয়ার, এখানে আসতো 2ab, মানে a প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আসতো না। আর তাহলে এইটাকে আমরা অমিট করে দিতাম, দিলে খালি 2 আলফা এত আসতো, এটা এ স্কোয়ার মানে হয়ে যেত এস। ঠিক আছে,
তাহলে এখান থেকে আমরা এইটা তখন হয়ে যেত কি এস ড্যাশ ইকুয়ালস টু এস ওয়ান প্লাস বিটা ডেল্টা টি। তাহলে আমাদের আরেকটা ফর্মুলা আমরা পেয়ে যেতাম যে 2 আলফা ইকুয়ালস টু। তাহলে এই জায়গাটা থেকে আমরা কি কি পেলাম যে আলফা ইকুয়ালস টু আমরা লিখতে পারি গামা বাই 3, আলফা ইকুয়ালস টু লিখতে পারি বিটা বাই 2। তাহলে আলফা বাই 1 ইকুয়ালস টু গামা বাই 3 ইকুয়ালস টু বিটা বাই 2। এটা হচ্ছে আলফা বিটা গামার মধ্যে রিলেশন। এবারে কি হচ্ছে আমাদের এই যে জিনিসটা করলাম সেটা সলিডের জন্য হলো। সলিডের জন্য তাও আমরা একটা লিনিয়ার এক্সপেনশন পাই যখন আমাদের লেন্থটা খুব ছোট অথবা ব্রেথটা খুব ছোট অথবা হাইটটা খুব ছোট, তখন আমরা লিনিয়ার এক্সপেনশন পেতে পারি অথবা এরিয়া সুপারফিশিয়াল একটা এক্সপেনশন পেতে পারি। কিন্তু লিকুইডের ক্ষেত্রে যখন দেখব তখন কিন্তু আর ওর কোনো লিনিয়ার এক্সপেনশন অথবা কিউবিক্যাল বলছি সুপারফিশিয়াল এক্সপেনশন হবে না, শুধুমাত্র ওর কিউবিক্যাল এক্সপেনশনই হবে। তাহলে যখন একটা লিকুইডকে ধরো আমরা এরকম একটা জায়গায় রেখে দিচ্ছি, তো যখনই আমাদের এটাকে এটা কি হবে, এটা শুধুমাত্র ভলিউম থাকবে আর তার সাথে সাথে কি হবে শুধুমাত্র ভলিউমটাই চেঞ্জ হবে। এবারে কি হয় প্রথমে যখন আমরা এটাকে হিট করি তখন কি হয়, তখন যে কন্টেনারের ভেতরে লিকুইডটা রাখা আছে সেই কন্টেনারটা প্রথমে কি হয় এক্সপ্যান্ড করে যায়। তখন দেখবো যে লিকুইডের ধরো প্রথমে এতটা ছিল, এক্সপ্যান্ড করে কি এ নিচে নেমে গেল আরো, মানে আমাদের অ্যাকচুয়ালি মনে হবে যে ভলিউমটা কমে যাচ্ছে, কিন্তু ভলিউমটা কিন্তু কমে না। ভলিউমটা প্রথমে একটু বাড়ে জলের ভলিউমটা, তারপরে যখন জলের ভেতরে হিট যায় তখন আবার এই জায়গাটা চলে আসে। তো প্রথমে যেটা আমরা বুঝতে পারছি না যে ভলিউম বাড়ছে না কমছে, সেই সময় আমাদের ভলিউম এক্সপ্যানশনটাকে আমরা বলবো ভলিউম অ্যাপারেন্ট এক্সপ্যান্ড করেছে। আর যখন এইখানটায় চলে এলো তখন বলবো ভলিউম রিয়েল ভাবে এক্সপ্যান্ড করেছে। ফর্মুলা কিন্তু একই, ভি ওয়ান প্লাস গামা, এটা অ্যাপারেন্টের জন্য ডেল্টা টি, আর এটাও কিন্তু রিয়েলের জন্য যখন হবে ভি ওয়ান প্লাস গামা রিয়েল ডেল্টা টি। এটা কিন্তু আমাদের এরকম করে বের হবে। এরপরে আমরা চলে আসছি ভেরিয়েশন অফ ডেনসিটি উইথ টেম্পারেচার। আমরা যখন ভলিউমের কেসটা দেখলাম, এটা খুব ইম্পর্টেন্ট, ডেনসিটি থেকে অনেক আমাদের অঙ্ক পড়ে। তো আমরা দেখলাম যে ভি ইকুয়ালস টু হয়ে যায় ভি ড্যাশ ইকুয়ালস টু ভি ওয়ান প্লাস গামা ডেল্টা টি। ঠিক আছে, এই এক্সপ্রেশন গুলো আমাদের খুব ভালো করে দেখতে হবে যে ডেনসিটির সাথে কিরকম করে চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা কি জানি ডেনসিটি ইকুয়ালস টু কি হয়ে যায় মাস বাই ভলিউম। তাহলে নতুন যে ডেনসিটি সেটা কি আমাদের ভলিউম ইকুয়ালস টু কি হয়ে যাবে মাস বাই ডেনসিটি। তাহলে নতুন যে ডেনসিটিটা সেটার জন্য কি হবে মাস বাই গামা ড্যাশ, এটা হয়ে যাবে মাস বাই, মাসটা তো একই আছে, মাস তো কোনো চেঞ্জ হচ্ছে না, তাই তো? তাহলে মাসটা একই আছে, ডেনসিটিটা কি হয়ে যাচ্ছে, ডেনসিটিটা চেঞ্জ হচ্ছে, ডেনসিটি চেঞ্জ হচ্ছে, ভলিউম চেঞ্জ হচ্ছে, কিন্তু একটা জিনিসের ভিতরে মাস কিন্তু সেম থেকে যায়। এটা হয়ে যাচ্ছে 1 প্লাস গামা ডেল্টা টি। মাস কেটে গেল, এখান থেকে আমরা উল্টে দিচ্ছি জিনিসটাকে, তাহলে হয়ে যাবে রো ড্যাশ ইকুয়ালস টু রো, এটা উল্টে যাবে, উল্টে গেলে কি হয় ইনভার্স হয়ে যায় আমরা জানি, তাই তো? আর এইখানে কি হচ্ছে এই যে মাইনাসটা এর মাঝখানে নিয়ে চলে আসবে, তাহলে হয়ে যাচ্ছে রো 1 মাইনাস গামা। এই হচ্ছে নতুন ডেনসিটির সাথে